এই জনগণকে চোষা তাদের উদ্দেশ্য। এই সরকারকে যদি আমরা এভাবে সুযোগ দেই, যে পর পর আমাদের দেশ একটা সময় সে ধ্বংস করে দিয়ে আবার সে লন্ডনে চলে যাবে। চারু পেটা দিয়ে বাংলাদেশ থেকে তোমাদেরকে বিদায় করবে। এক মাসে বিদ্যুতের দাম তারা 2 বার বৃদ্ধি করে তারা প্রমাণ করেছে বিগত 17 বছর আওয়ামী লীগ যা করে নাই এই সরকার 3 মাসে তার চেয়ে বেশি করেছে। এটা দেশ এবং জনগণের জন্য আসলে বর্তমান খুবই ক্ষতিকর, এবং আমরা যেটা প্রত্যাশা করছিলাম 24-এর পরবর্তী সময়ে দেশের এই দুর্ভিক্ষ হবে, এত তাড়াতাড়ি একটা সরকারের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, জনগণ সরকারের বিপক্ষে যাবে, এটা আসলে খুব সরকারের জন্য এটা মানে ক্ষতিকর দিক বলে আমি মনে করি। এটা অতিরিক্ত মুনাফার জন্য, জনগণকে চোষার জন্য, এটাই তো মূল কারণ। এই জনগণকে চোষা তাদের উদ্দেশ্য। আমরা আসলে আশ্চর্যিত হয়েছি যে 24-এর গণ অভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে আমরা আশা করেছিলাম দেশে একটি জনতা সরকার প্রতিষ্ঠিত হবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য তারেক রহমানের সরকার ওয়াদা দিয়ে এসেছিল 2 বছর পর্যন্ত কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ানো পারবে না, অথচ 3 মাসের মধ্যে পরপর 2 বার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বুঝিয়ে দিতে হবে দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ সে করতে পারবে না। সারা বিশ্বে তেলের দাম কমাইছে, তখন তারা তেলের দাম বাড়াইতেছে, তার মানে তারা দ্বিচারিত আচরণ করতেছে। আমরা দেখতে পাচ্ছি যে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে এবং নানা ধরনের কার্ড দেওয়ার নামে সরকার দেশের অর্থনৈতিক তহবিলকে তছরূপ করেছে এবং দুর্নীতিতে তারা নিমজ্জিত হওয়ার কারণে দেশ সামাল দিতে পারতেছে না, বিদায় তারা নতুন করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে এবং এতে জনজীবনে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হবে। এই গণবিরোধী সিদ্ধান্ত সরকারকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সরকার মাত্র 3 মাসও হয় নাই, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, অব্যবস্থাপনা এমন একটা দিক নাই যে দিকে সরকারের কোনো সফলতা আছে। আর সেই অতীতের লুটতরাজকে আরো শক্তিশালী করেছে। এবং চারু পেটা দিয়ে বাংলাদেশ থেকে তোমাদেরকে বিদায় করবে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বলে তেমন কিছু নেই। আইন শৃঙ্খলার দায়িত্বে যে নিম্নমন্ত্রী আছেন তিনি সব জায়গায় ওনার অবস্থান, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা আহ্বান জানাবো অবিলম্বে তেল গ্যাসের মূল্য যা বৃদ্ধি করেছেন ওগুলি অবিলম্বে প্রত্যাহার করে নিন। এর সাথে সাথে দ্রব্য মূল্যর ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরুন। জামাত শিবির কালকে তারা যে কোনো মূল্যে তারা এখানে সমাবেশ করবে, অনুমতি না দিলেও তারা করবে। জানমালের ক্ষতি করা যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটালে আমি মনে করি পুলিশ বসে থাকবে না, পুলিশ তার আইনগত প্রক্রিয়া যা করার তাই করবে, প্রয়োজনে কঠোর হস্তে দমন করবে। ফেসবুক এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি যে জামাত শিবির কালকে তারা পার পাবেন না, শেখ হাসিনার সিট আরো বেশি ছিল। এই সরকারকে আমরা লাল কার্ড দেখাতে আস্তে আস্তে ফিল্ডে নামছি। ভবিষ্যতে জনগণের দৌড়ানি তারা খাবে, যে হাসিনা উদ্বোধন করে দিয়ে গিয়েছে আমি এখন এখান থেকে ফসল তুলবো। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী পল্টি মারলেন, বললেন যে আমি সংস্কার করব। হ্যাঁ, আপনারা ভোট দিন। ইলেকশনের পরে যখন ক্ষমতায় বসলেন তার খোঁজ নাই। প্রধানমন্ত্রীর পল্টি মারার লাইন নিয়ে এখন তার মন্ত্রীরাও একই পথে হাঁটছেন। যেই মন্ত্রী বললেন এই 2 বছরে কোনো প্ল্যান নাই, 1 মাসের মাথায় আবার উনি হলো বিদ্যুৎ এবং ডিজেলের অক্টেনের মূল্য বাড়িয়ে দিলেন। এই সরকার হলো একটা পোল্টিবাজ সরকার। এই পোল্টি মারার সরকার হলো জনগণকে দিয়ে সকালে এক কথা বলে, দুপুরে আরেক কথা বলে, রাতে আরেক কথা বলে। আমি গ্রামে ছিলাম এই ঈদে, 5 দিন ছিলাম। 5 দিনের নামে নাম মাত্র মূল্যে হলো কারেন্ট এসেছে। আমাদের যারা তরুণ যুবা মানুষ, যারা আপনারা ঈদে বাসায় গিয়েছেন, এখানে অনেক মানুষ আছেন মধ্যবিত্ত ফ্যামিলির, বাসায় এলাকায় গ্রামে কোথাও বিদ্যুৎ নাই। কয়েকদিন আগে শুনলাম তারা নাকি পারমাণবিক বিদ্যুৎ চুল্লি উদযাপন করেছে। সেটা নিয়ে সরকার যেভাবে সবার কাছে ঘুরে ঘুরে বেরিয়ে যে হাসিনা উদ্বোধন করে দিয়ে গিয়েছে আমি এখন এখান থেকে ফসল তুলবো, যাক এখন তো জনগণকে কিছু দেখাতে পারবো। তাহলে ভাই আপনি আবার কেন বিদ্যুতের দামটা বাড়াইলেন? এজন্য আমরা সরকারকে বলবো, যিনি প্রতিমন্ত্রী রয়েছেন অমিত, যাকে রিনিউয়েবল এনার্জি সেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং যিনি পূর্ণমন্ত্রী রয়েছেন টুকু, এই 2টা ব্যক্তি জ্বালানি সংকট বাংলাদেশে তারা প্রতিহত করতে ব্যর্থ, এবং জ্বালানি সংকট যে নিরসন 2 জন মন্ত্রী ব্যর্থ। জনাব তারেক রহমান, যদি জনগণের লাঘব এবং জনগণকে সংকট থেকে মুক্তি দিতে চান, এই ব্যর্থ 2টা মন্ত্রীকে সরিয়ে দেন। এদের দ্বারা বাংলাদেশের কোনো জ্বালানি সংকট আমরা নিরসন করতে পারে না।
এই মন্ত্রী বলেছিল যে সব জায়গায় আমার ডিজেল অক্টেন আছে, কিন্তু আমরা যখন পাম্পে গেলাম সেখানে পাইলাম না। যখনই একটু দাম বাড়ানো হলো তখনই তারা তাদের পকেট খোলা শুরু করলো। এই সংস্কার বলেছিল বিচার হবে আওয়ামী লীগের, তারা আইবি রহমানকে মুক্তি দিয়েছে। এই সরকার বলেছিল 2 বছর আগে জ্বালানির মূল্য বৃদ্ধি হবে না, বিদ্যুতের দাম বৃদ্ধি হবে না, তারা আবার জনগণের সাথে পল্টি দিয়েছে। আমরা স্পষ্টত আজকে এই প্রোগ্রাম থেকে বলতে চাই, এই সরকার হলো পল্টিবাদ সরকার বা পল্টি মারা সরকার। এই সরকারকে আমরা লাল কার্ড দেখাতে আস্তে আস্তে ফিল্ডে নামছি। ভবিষ্যতে জনগণের দৌড়ানি তারা খাবে এবং 200 সিট নিয়েও পার পাবেন না। শেখ হাসিনার সিট আরো বেশি ছিল, শেখ হাসিনার দাদা বাবুও ছিল, আপনাদের দাদা বাবু না আর এত সিটও বেশি পান নাই। শেখ হাসিনার আরো অনেক বড় বড় কত কিছু ছিল, ইট মারেন, পাটকেল মারেন, ডিম মারেন, অস্ত্র নিয়ে আসেন, হকি স্টিক নিয়ে আসেন, কোন স্টিকেই কাজ হবে না। ভাই একটু দাঁড়ান রে। দাঁড়া দাঁড়া, তুলেন না, তুলেন, তোমার তুলেন না। রাতে যে 10টা-11টার দিকে বজ্রপাত বৃষ্টি হয়েছিল, ওই সময়ের মধ্যে ভারত থেকে 10 থেকে 12 জন লোক বাংলাদেশে পুশ করার চেষ্টা করেছিল। আমরা ততক্ষণে জানার পরে আমরা বাংলার জনগণ একত্রিত হয়ে ভারতে আবার পুশ করে দিয়েছি। ভারত বিভিন্ন সময় আমাদের এদিক বিভিন্ন লোক বাগল টাগল বিভিন্ন পাঠাই দেয়। অনুরূপ গত রাতে আমাদের এখানে তারা এইভাবে লোক পাঠাতে চেষ্টা করেছিল। আমরা আমাদের বাংলাদেশের বিডিআর এবং সাধারণ জনগণ মিলে তারা ভারতের লোককে ভারতে পাঠাই দিছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমাদের মধ্যে কত কিনা তখন আমার মা বাবা বেঁচে থাকলে সব টাকা যেত, আমার মা বাবা বেঁচে নেই বলে কোনো টাকা বেঁচে। আমরা তো অতটা বুঝি না, আমাদের কি ডাকি বলে তাও আমাদের মনে থাকে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত যে আমাদের কত বড় শত্রু তার আরেকটা প্রমাণ দিচ্ছি আপনাদেরকে। বিএনপির পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ওনারা কিন্তু ইন্ডিয়া ভোট দেন নাই, ভোট দিয়েছেন পাকিস্তান। তাহলে বুঝতে পারতেছেন ভারত যে আমাদের কত বড় শত্রু। ভারত আমাদের জাত শত্রু, ভারত আমাদের পূর্বপুরুষের শত্রু ছিল, আমাদের শত্রু এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শত্রু। ভারত হতে সাবধান। নরওয়ের নাকি সুইডেনের এক পলিটিশিয়ান বলেছিল যে ভারত আর সাপকে দেখলে আগে ভারতীয়কে মারো। তাহলে চিন্তা করেন ভারত কত বড় খারাপ মানুষ, ভারত কত বড় রাষ্ট্র, ভারতের পলিটিক্স কত বড় খারাপ, ভারতের পররাষ্ট্রনীতি কত বড় খারাপ। ধন্যবাদ। আমাদের শত্রু চতুর্দিকে। সোশ্যাল মিডিয়াতে এমন কোন অশ্রাব্য ভাষা নাই যেটা প্রয়োগ করা হয় না আমাদের নেতৃত্বের সম্পর্কে। নানামুখী ষড়যন্ত্র, নানা ধরনের ঘটনা, নানা ধরনের উচ্চারণা। আমি আমার সরকারের বিষয়ে বলতে পারি। একজন সাংবাদিক হিসেবে আমি জিজ্ঞেস করছি যে এরকম একটা হত্যাকারী, এত বিরাট একটা হত্যাকারী এবং খুব রহস্যজনক হত্যা, কিন্তু এটা মানে 2 দেশ জড়িয়ে যাচ্ছে, অনেকগুলো দল
জড়িয়ে যাচ্ছে। এখানে বাংলাদেশের অনেকগুলো দলের নাম এসেছে, যেটা হাদির ভাই নিজে পোস্টের মাধ্যমে বলছে, কিন্তু হাদির ভাই আবার ভারতের কথা বলছে না, যেটা মমতা ব্যানার্জি বলেছেন ভারতের কথা। হ্যাঁ, আপনি যদি বলেন, আমার ব্যক্তিগত মত হচ্ছে যে বাংলাদেশ সরকারের যেমন জানা উচিত, ভারত সরকারও মমতা বন্দ্যোপাধ্যায়কে জানা উচিত জিজ্ঞেস করে কেন তিনি এমন মন্তব্য করলেন। এবং এটা ঘটনা হচ্ছে যেহেতু এখন মামলা হয়ে গিয়েছে, ফলে আর ভারত সরকারের কিছু করণীয় নেই। এখন গোটা বিষয়টা আদালতে এসে যাবে, আদালতে এলে প্রকাশ্যে সবাই শুনতে পাবেন, জানতে পারবেন যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, প্রকৃত অর্থে তিনি কি বলেছিলেন। তাকে আদালতে তো হলফনামা দিয়ে বলতে হবে না, তো ফলে তখন আমরা আরো বেশি স্পষ্ট পরিষ্কার হতে পারবো। আর বাংলাদেশ সরকার এর মধ্যে কি করবেন সেটা বাংলাদেশ সরকারের সার্বভৌম সিদ্ধান্ত, তারা ঠিক করবেন কি করবেন। উনি যখন ক্ষমতায় ছিলেন মমতা ব্যানার্জি, তখন উনি মুখ খোলেননি। এখন উনি, তখন হয়তো উনি ক্ষমতায় ছিলেন, উনি সবার সাথে যা ওনাকে বলতে না করেছে, উনি যেটা বলেছেন বলতে না করেছে বলেনি। এখন উনি বলে কি উদ্ধার করতে চেয়েছেন, মানে উনি উদ্দেশ্যটা তো কি? বলেছেন না, উনি বলেছেন তখন তো আমি একটা সাংবিধানিক পদে ছিলাম, আর এখন আমি মুক্ত বিহঙ্গ, মুক্ত পাখি। হুম, ফলে দুটো দুটো স্ট্যাটাসের পার্থক্য আছে, একটা সাংবিধানিক পদে থাকা আর একটা মুক্ত বিহঙ্গ হয়ে থাকা। তো ফলে সেই কারণেই উনি এখন বলছেন সেই কথা। তার সত্য মিথ্যা আমি জানি না, কতটা সত্য কতটা মিথ্যা আমি জানি, কিন্তু বলাটা দুটো তার, তিনি কোনো এখন তার, তিনি বিধানসভা নির্বাচনেও পরাজিত, নিজেও পরাজিত, তিনি কোনো বিধায়কও নন, শপথও নেননি বিধায়ক হিসেবে, তাহলেও তার একটা ভারতের সংবিধানের প্রতি দায়বদ্ধতা থাকতো। তিনি সেই জন্য বলেছেন তিনি এখন মুক্ত বিহঙ্গ, মুক্ত উনি- পাখি, ফলে এখন যা খুশি তাই বলছেন। হুম। কিন্তু দাদা, মানে এটা হচ্ছে যে, মানে উনি আসলে এই যে আমাদের সরকার যেটা বলছে, বা অনেকে যেটা বলার চেষ্টা করছে, যে উনি দু দেশের মধ্যে একটা উত্তেজনা তৈরি করার, মানে এরকম একটা উদ্দেশ্য নিয়ে উনি করেছেন কিনা। যে উনি তো বলেছেন বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, কিন্তু সেই উত্তাল তো বাংলাদেশ হয়েছেই, উত্তাল তো হম। হয়েছে ঠিকই, কিন্তু হ্যাঁ, ওই উত্তালের প্রভাব দেখছি না কোথাও। আপনাদের বড় বড় সংবাদপত্র যেগুলো কোথায় না, সংবাদপত্র কোথায় আসলে তো দেখুন, আরে প্রথম শ্রেণীর সংবাদপত্র, তারা তো উত্তালের কোনো খবরই নাই, ছাপাই যায় না। আমি কাকে পড়বো? সোশ্যাল মিডিয়া। আপনাদের যে কাগজগুলো ছাপা হয়, বড় বড় কাগজ যেগুলো ইংরেজি বাংলা, তার কোথায় উত্তালের কোনো ছবি তো দেখছি না। আমি তো সোশ্যাল মিডিয়ায় উত্তাল দেখছি। সোশ্যাল মিডিয়ায় আপনারা আরো অনেকে খুব উত্তাল, কিন্তু কেন ছাপছেন না তারা? সৎ সাংবাদিকতা করছেন না তারা, আপনি বলতে চান? তারা বাংলাদেশের প্রকৃত চিত্র, আমি তো বলছি বাংলাদেশের একটা প্রকৃত চিত্রই নয়, কারণ যেহেতু সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে না। আর ভারতে তো কোনো প্রতীক্ষাই হয়নি, তার কারণ ভারতে এক লাইনও ছাপা হয়। এখানে পত্রিকায় মানে আপনি আপনারা যেগুলো দেখেন পড়েন, আনন্দবাজার, রিপাবলিক টিভি, কোথাও দেখানো যায়। রিপাবলিক টিভির তো আপনারা ভক্ত, খুবই দেখেন, কিন্তু সেখানেও নেই, আনন্দবাজারেও নেই। আর ভারতের জাতীয় দৈনিকে তো ইংরেজিতে আমি পড়ি, ফলে সেখানে কোথাও ছাপা হতে দেখিনি। অনেকে জিজ্ঞেস করছেন, জানতে চাইছেন যে সত্যি কি বলেছে বলুন তো। আমি বললাম ওই বাংলাদেশের সোশ্যাল মিডিয়া পড়ুন, ওখান থেকে জেনে যাবেন, ভারতে তো পড়ে জানা যাচ্ছে না। সোশ্যাল মিডিয়াই তো আসলে মানে বাংলাদেশের বিষয়গুলোকে বেশি চাঙ্গা রেখেছে, যদিও এখন হ্যাঁ social হ্যাঁ হ্যাঁ, এটা media, ঘটনা, কিন্তু ঘটনা এটা সত্যি কথা। এমন একটা রহস্য, এমন কেউ জড়িত যেখানে মিডিয়াও কথা বলতে চাচ্ছে না। এটাই তো বোঝা যাচ্ছে, মানে যে আমরা জানি না, আমি তো বুঝতে পারছি না, আমি তো গোয়েন্দা নই, ফলে বলতে পারবো না। আমার কাজ হচ্ছে কে কি বলেছেন সেটা রিপোর্ট করা। সাংবাদিকদের সবকিছু আমি দুটো জিনিস দেখেছি, এক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আর আমি শুনেছি আপনাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি নির্বাচিত আপনাদের দ্বারা, তিনি বলেছেন। দুটো কথা প্রকাশ্যে শুনেছি, ফলে আমার কাছে তো এর বাইরে আর কোনো কথার অথেন্টিক ভার্সন তো নেই। কিন্তু বাকিটা সোশ্যাল মিডিয়া বলছেন। যেহেতু আমাদের একটা বিষয়, এটা মানে আমাদের হ্যাঁ নিশ্চয়ই, বিষয় তো বটেই, আমি বিষয় অস্বীকার করছি না, বিষয় তো বটেই, একটা কিন্তু সেটা কি করে এই যারা আছেন তারা এখনো পর্যন্ত ভারতকে জিজ্ঞেস করে লাভ কি? আপনারা তারেক রহমান প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে ভিড় জমান, বলুন এটা কি ব্যাপার, আপনি কেন নীরব? সেটা আপনাদের উচিত তো। আপনারা এখান থেকে বসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখানে জিজ্ঞেস করে আমি ভারতীয় সাংবাদিক, আমি বলে দেবো কি ঘটেছে, তাই না? এটা তো একটু বেশি আশা করা হচ্ছে না? আমার মতে আপনারা নিজেদের সরকারকে বলছেন না কিছু, সেই সরকার বলছে আমরা পাত্তাই দেবো না, গুরুত্বই দেবো না, অথচ আপনারা গুরুত্ব দিচ্ছেন। আপনারা হয় সরকারকে বিশ্বাস করছেন না, তাহলে না, এই রহস্যটা তো আমরা জানতে চাই আসলে। না, রহস্য একদিন না একদিন প্রকাশিত হবে, এটা ঘটবে, সেটা ঠিকই হবে। সাগররুনির রহস্য কখনোই আমাদের সামনে আসেনি, এই হাদি হত্যা হয়তো কোনোদিন আমাদের সামনে
করতেই হবে। হতে পারে অস্বাভাবিক কিছু না। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এই আমার সোনার বাংলায় খুনি লীগের ঠাই হবে, আমার সোনার বাংলায় খুনি লীগের ঠাই নয়, রাষ্ট্রপতির বাংলায়, রাষ্ট্রপতির বাংলায় চলবে না, 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 লুটপাটের পাহারাদার তারেক জিয়ার সরকার, লুটপাটের পাহারাদার তারেক জিয়ার সরকার। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আমাদের ঢাকা মহানগর উত্তর আয়োজিত আমাদের অ্যাকশন, অ্যাকশন, ইএনসিপির অ্যাকশন, উত্তরের অ্যাকশন, তেলের দাম বাড়লো কেন? তারেক জিয়া জবাব দাও। বিদ্যুতের দাম বাড়লো কেন? তারেক জিয়া জবাব দাও। লুটপাটের সরকার, বিএনপি সরকার, লুটপাটের সরকার, বিএনপি সরকার। বিদ্যুতের দাম বাড়লো কেন? তারেক জিয়া জবাব দাও। অ্যাকশন, অ্যাকশন, আমাদের অ্যাকশন, আমাদের অ্যাকশন। জ্বালানি তেলের দাম বৃদ্ধি কেন? চালো, চালো, ভাই সবাই স্লোগান দেবেন, ভাই সবাই স্লোগান দেবেন। ফাঁকা রাখান, একটু ফাঁকান, সবাই একটু ফাঁকা রাখান, সবাই একটু ফাঁকা রাখান, একটু ফাঁকান, সবাই একটু ফাঁকান। চালো রে চালো, চালো রে চালো, চালো রে চালো, তারেক জিয়া সরকার, এই লুটপাটের পাহারাদার। প্রশাসন জবাব দেয়, কেন্দ্র সরকার জবাব দেয়। তেলের দাম বাড়লো কেন? এ প্রশাসন জবাব দেয়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ। কি করতে গেছিলেন? কি করতে গেছিলেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বড় ধরনের ক্ষতি হবে যদি এটি আপনি করেন। আমি যতটুকু শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে গত 2-3 দিন যাবৎ যারা বিদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটিং এর মাধ্যমে, অনেকে এটাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অনেক হালকাভাবে নিতে চায়, কিন্তু বাংলাদেশের না, আমি বলবো সারা বিশ্বে এই অনলাইন আউটসোর্সিং এর মাধ্যমে যে ইনকাম করা হয়, এটির মতো পবিত্র ইনকাম আর কোনো কিছু হতে পারে না। আমাদের বাংলাদেশের জন্য যেখানে বেকারত্বের হার সর্বোচ্চ পর্যায়ে, সেখানে যেভাবে বেকাররা অনলাইনের মাধ্যমে বিদেশি অর্থ বাংলাদেশে আনে, এই ধরনের ইনকামের উপরে ট্যাক্স বসানো হলো সম্পূর্ণ একটা মানুষের গলায় ছুরি দিয়ে টাকা নেওয়া। এটি একদম ভুল একটি সিদ্ধান্ত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার চারপাশে যারা রয়েছে, আমি জানি না তারা কতটুকু কন্টেন্ট ক্রিয়েটিং এর ব্যাপারে, কন্টেন্ট ক্রিয়েটরদের সম্পর্কে তাদের ধারণা আছে। আমার যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ আপনার চারপাশে যারা রয়েছে তারা অনলাইনে কখনোই সেরকম কোনো অ্যাক্টিভিটি গত অনেক বছরে আমি অন্তত পক্ষে দেখিনি। দুঃখ প্রকাশ করছি, বলতে গেলে বলতে হয়
যে অনলাইনে যারা গত 15 বছর আপনার দলের জন্য এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকের কন্টেন্ট ক্রিয়েট করেছে এবং এই দেশের যারা বেকার ছিল আপনার দল যারা করেছে তারা দীর্ঘদিন এই কন্টেন্ট ক্রিয়েটিংয়ের মাধ্যমে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করেছে, না হলে তারা কোথায় থাকতো? এটি সম্পর্কে আপনার আশপাশে যারা রয়েছে আপনাকে যারা পরামর্শ দিচ্ছে যে 7.5% কন্টেন্ট ক্রিয়েটরদের এই আপনার রেমিটেন্সের উপরে কর বসানোর জন্য, তারা হয়তো জানে না যে কত কষ্টের মধ্যেও কোনো রকম এই কন্টেন্ট ক্রিয়েটররা আপনার বিদেশি আর্নিংয়ের যে কোনো সময় বাংলাদেশের রাজনীতিতে কোনো অঘটন ঘটতে পারে। হ্যাঁ, বিরাট অঘটনের মুখে বাংলাদেশ। কেউ কল্পনাও করতে পারবে না যে কি ঘটে যাচ্ছে বা কি হয়ে গেছে। সব কিছু এলোমেলো হয়ে চুরমার হয়ে তোলপাড় লাগে, একদম ধ্বংস হয়ে যেতে পারে, নাও যেতে পারে। বাট এরকম একটা পরিস্থিতির মুখে চারদিকে মহাআয়োজন, যা ঘটছে আলামত ভালো না। তবে যদি কোনো অঘটন না ঘটে, বাংলাদেশ এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে। দর্শক, এমন একটা কাজে হাত দিয়েছে বিএনপি সরকার, যেই কাজ কিছুতেই ভারত সফল হতে দিবে না, এবং ভারত এই কাজ ব্যর্থ করে দিতে সরকারের পতন ঘটাতেও দ্বিধাবোধ করবে না। এমনকি এই কাজ, যে কাজ এখন বিএনপি সরকার করতে যাচ্ছে, এটা যদি আওয়ামী লীগ সরকার করতো, আওয়ামী লীগ সরকারকে ফেলে দেওয়ার চিন্তা করতো ভারত। এতটা খারাপ কি কাজ আমি আসছি, তবে একটু বলে নিই যে অতীতে এরকম হয়েছে। সাপোজ বাংলাদেশের কেউ যদি কোনো প্রধানমন্ত্রী, যেমন হাসিনা, এর আগে খালেদা, ভারতকে অসন্তুষ্ট করে ভারতের পুরোপুরি কনসেন্ট ছাড়া চীন গেছে, বাংলাদেশে অঘটন ঘটে গেছে। যেমন খালেদা জিয়া চীন সফরে থাকা অবস্থায় কিন্তু বাংলাদেশের 64 জেলায় রয়ের প্রযোজনায় জেএমবির মাধ্যমে বোমা হামলা করানো হয়েছে। এই যে জেএমবির বোমা হামলা বা এগুলো আপনারা অনেকে মনে করেন যে এটা ইসলাম কায়েমের জন্য উগ্রবাদী একটা গোষ্ঠী না বুঝে করেছে, না, এটা ভারতের ষড়যন্ত্র। ওই উগ্রবাদী গোষ্ঠী যেগুলো দেখেন, এগুলো সব গোয়েন্দা সংস্থার তৈরি। আইএস, আল কায়দা, অমুক তমুক, এগুলো সব গোয়েন্দা সংস্থার। আইএস এটা যুক্তরাষ্ট্র সৃষ্টি করেছে, তালেবানকে শক্তিশালী করেছে যুক্তরাষ্ট্র। যাই হোক, এটা ভিন্ন আলোচনা। তো সেই জায়গায় বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভিন্ন ঘটনা, এটা খালেদা জিয়া চীন সফরে থাকা অবস্থায় ঘটেছে, এবং চীন সফর কাটিল করে তিনি দেশে ফিরতে বাধ্য হয়েছে। এবারে ভারতের চাইতে বেশি বুঝে ভারতকে ওভারলুক করে চীন যাও, তোমার দেশে আমি 12টা বাজিয়ে দিই, তুমি পারবা না। এমন কি দেখেন, এটা কিছুটা হলো সত্য। হাসিনার পতনের আগে হাসিনাকে রক্ষা করতে ভারত ঢাকা অ্যাটাকও করতে পারত, সামরিক অভিযান চালানোর ঘোষণা দিতে পারতো, অনেক কিছুই করতে পারতো। সেনাবাহিনী যদি, মানে এটা পাকিস্তানে হামলা করেছে না, যে বাংলাদেশের জঙ্গিদের লক্ষ্য করে আমরা হামলা করছি, যেই জঙ্গিরা ভারতের স্থিতিশীলতার জন্য হুমকি, একথা বলে ঢাকা অ্যাটাক করতে পারতো। এবং হাসিনা আহ্বানও জানিয়েছিল যে ঢাকা অ্যাটাক করেন। আমার দেশের প্রথম সংখ্যায়, নতুনভাবে যে আমার দেশ শুরু হয়েছে, প্রথম সংখ্যায় এইটি রিপোর্ট করা হয়েছিল যে হাসিনা ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন দিল্লিকে। বুঝতে পারছেন? কিন্তু দিল্লি কিন্তু ঢাকা অ্যাটাক করেনি, বরং এক পর্যায়ে হাসিনা হাত ছেড়ে দিয়েছে। হাসিনাকে রক্ষা করতে জোরালো কোনো চেষ্টা করেনি, বরং বলেছে ঠিক আছে হাসিনা, আপনি পালিয়ে আসেন, জাস্ট আমরা আশ্রয় দিই। কেন? এবং হাসিনার এই পতন ঘণ্টা কখন বেজে গেছে? চীন সফরে গেছেন তখন। মানে চীন যাওয়া, চীনে সব সময় না, কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের সরকার প্রধান চীনে গেলেই বাংলাদেশে অঘটন ঘটে। এটা খালেদা জিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি, হাসিনার ক্ষেত্রে দেখেছি। তবে সব সময় না। ওই যে সময়টা ভারত দেখা যায় যে চীনের সাথে এমন কিছু ঘটতে পারে যেটা ভারতের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের পরিপন্থী, ভারতকে প্রচন্ড ক্ষুব্ধ করে, তখনই ভারত এই অঘটন ঘটায়। আর ভারত অঘটন ঘটাতে পারে কারণ বাংলাদেশে রয়ের বিশাল নেটওয়ার্ক, তারা ওসমান হাদিকে মুহূর্তের মধ্যে হত্যা করতে পারে, তারা রাষ্ট্রকে ব্যবহার করতে পারে, রয়ের দালালের অভাব নাই। পুরো রয়ের খপ্পরে বাংলাদেশ এখনো। এই যে আমাদের দেশের বড় বড় বিপ্লব অভ্যুত্থানগুলো ব্যর্থ হয়, আমরা কখনো মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারি না, পুরোটা রয়ের সফট পাওয়ার এবং রয়ের কারসাজির কারণে, ভারতের কারণে।
আমরা ভেবেছিলাম যে 5 আগস্ট বিপ্লব, এবার তো ভারতের বিরুদ্ধেই আমরা জিতেছি, ভারতের পরাজয় হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা বলেছি, এবার আর আমাদের কে ঠেকায়। কিন্তু না, শেষ পর্যন্ত দেখেছেন যে ভারত কিভাবে মেকানিজম করে 5 আগস্ট বিপ্লব ব্যর্থ করে দিয়েছে, সংস্কার ঠেকিয়ে দিয়েছে, একদম সেই পুরনো এস্টাবলিশমেন্ট বিএনপি একদম আওয়ামী লীগের মতো হয়ে গেছে। বিএনপির মাধ্যমেই এই কাজটা করিয়েছে। তো এই হচ্ছে বাস্তবতা দর্শক, যে বাংলাদেশে 71-এর মুক্তিযুদ্ধও ব্যর্থ করে দিয়েছে। কারণ মুক্তিযুদ্ধের চেতনা আমরা আর দেখিনি, মুক্তিযুদ্ধের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিলেন তার ধারে কাছেও আমরা যেতে পারিনি। 90-এর যে গণঅভ্যুত্থান সেটাও ব্যর্থ হয়েছে, 3 জোটের রূপরেখা মুক্ত সব হারিয়ে গেছে। এবং 24-এর বিপ্লবও কোনো সুফল আপনারা দেখেন? যেমন এখন বিএনপি সরকার ক্ষমতায় এসে দেশ চালাচ্ছে, নতুন কোনো পরিবর্তন দেখেন? জাস্ট আওয়ামী লীগ নাই, তাও তো এখন আসতেছে। আপনারা ওই আগে যেরকম চুরি, দুর্নীতি, বাটপারি, লুটপাট, এসালম, ভারতের দালালি সব আছে, মুক্তিযুদ্ধ, ব্যবসা এবং বাইনারি পলিটিক্স, মুসলমান কোপাও, কোরবানি নিয়ে কটাক্ষ করা, ইসলামকে অবমাননা করা এবং নিজেদেরকে ইন্দিরা গান্ধীর সেই সেকুলারিস্ট হিসেবে জাহির করা, সবই তো আছে, কি নাই? একদম আগের মতোই চলছে। তো এই জায়গায় ভারত কি পারে আপনারা তো দেখলেন, এটা প্রমাণ। আমাদের মহান 5 আগস্ট বিপ্লবকে ব্যর্থ করে দিতে পারে, তারা দিয়েছে। এমনকি জামাত ইসলামী ভারত বিরোধিতা করা কমিয়ে দিয়েছে। যেই জামাতের আরো বেশি ভারত বিরোধী হওয়ার কথা ছিল, সেই জামাত এখন ভারতের সাথে সম্পর্কের লাইন পেয়ে ভারতের বিরুদ্ধে অনেক কিছুই চুপ থাকে, বলে না। তো ভারত কি দেখছেন, জামাতকে অনেকটা লাইনে নিয়ে এসছে। জামাত ভারতকে সাইজ করবে তো দূরের কথা, জামাতকে অনেকটা লাইনে নিয়ে আসছে। একটু শুনতে খারাপ শোনায়, আমার দর্শকদের অনেকে একটু কষ্ট পাচ্ছেন কারণ আপনারা জামাত, বাট ইটস ট্রু, আপনাদেরকে এটা বুঝতে হবে যে জামাতও এখন অনেকটা এখানে হেকমত অবলম্বন করছে। তবে জামাত অনেক কাজ এনসিপির মাধ্যমে করাচ্ছে, যেটা জামাত সরাসরি বলতে পারছে। তো কেন ওই জামাতের এই প্যারাডাইম শিফট? কারণ ভারত অসম্ভব কিছু, সেই ভারতকে রাগিয়ে তারেক জিয়া সরকার এখন তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে চীনকে সাথে নিয়ে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে 8 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে, পানি সম্পদ মন্ত্রী এটা জানিয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওই কমিটিকে নিয়ে বৈঠক করেছেন। এর মানে একদম পদ্মা ব্যারেজ প্রকল্প যেরকম একনেক অনুমোদন পেয়েছে, তিস্তা মহাপরিকল্পনা এটা বাংলাদেশ সরকারের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি খুব দ্রুতই দেখবেন যে চীনের হাতে কাজটা তুলে দিবে। চীন, তোমরা এই কাজটা করো, এক জায়গা 203 কিলোমিটার বাঁধ নির্মাণ করো, আর এক জায়গায় 103 কিলোমিটার, তারপরে রিজার্ভিয়ার নির্মাণ করো, অমুক তমুক নানান কিছু, যেগুলো একদম ভারতের স্ট্র্যাটেজিক্যালি সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, শিলিগুড়ি করিডর বা এগুলোর কাজ ঘেঁষে, 7 সিস্টার্স ঘেঁষে, তাদের যে চিকেন নেক, এগুলোর জন্য খুব স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট, এখানে চীনের এই মহা প্রজেক্টগুলো থাকবে। এটা হাসিনাও চেষ্টা করেছিলেন চীনকে দিতে, কিন্তু পারেন নাই, হাসিনাকে বারবার থামিয়ে দিয়েছে। এর মানে তিস্তা মহাপরিকল্পনা এটা চীনকে দিবে, এটা ভারত সহ্য করতে পারে না, হাসিনাকেও সহ্য করতে পারেনি এক্ষেত্রে। তাহলে তো তারেককে তো প্রশ্ন আসে না, তো তারেক যে সেই কাজ করতে যাচ্ছে, চীনকে নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবা, বাংলাদেশে ভারত অঘটন ঘটিয়ে দিতে পারে। তবে হ্যাঁ, সেই অঘটন যদি আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারি, তাহলে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এটা একটা চপেটাঘাত হবে, এটা বাংলাদেশের জন্য একটা বড় অর্জন হবে।